আসসালামু আলাইকুম। ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে যে পরিমাণ অসংক্রামক রোগ বাড়তেছে, ডায়াবেটিস, ক্যান্সার, ওবেসিটি, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, এই রোগগুলোর পিছনের কারণগুলো যদি আমরা জানতে চাই তাহলে দীর্ঘ গবেষণা যেমন প্রয়োজন আছে, এবং সাম্প্রতিক যে গবেষণার ফলাফলগুলো যে বের হয়েছে এগুলো আমাদের দেখতে হবে, এবং সাথে সাথে আমাদের কমন সেন্স একটু ব্যবহার করতে হবে। আসলে আমরা যে খাবার খাই, এই খাবার কতটা দায়ী আমাদের এই রোগের পেছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত রোগের উদ্ভব হয় পেট থেকে, অর্থাৎ পেট থেকে একটা বড় একটা রোগের অংশ শুরু হয়। এই সম্পর্কে সায়েন্স কি বলে সে বিষয়ে পরে আসি। তবে আমরা যে সাধারণত শাকসবজি বাজার থেকে ক্রয় করে খাই, সেই শাকসবজিগুলো আমাদের জন্য আসলে নিরাপদ কিনা। প্রথমে একটা খাবারের যে উৎপত্তি স্থল, বীজ, সেই বীজ আপনার জেনেটিক্যালি মডিফাই করা হয়। অর্থাৎ যখন কোনো বীজ কিনবেন দেখবেন প্যাকেটের আগে অনেক জায়গায় F1 হাইব্রিড লেখা আছে। এখন F1 হাইব্রিড বা হাইব্রিড খাবার আমি এটাকে এর কারণ হিসাবে ব্যাখ্যা করতেছি না, তবে এটুকু বলতেছি যে ন্যাচারাল যে খাবার আর F1 হাইব্রিড খাবার এর মধ্যে তো পার্থক্য তো অবশ্যই আছে। তো যাই হোক, প্রথমে খাবারের যে উৎপত্তি স্থল, আপনার একেবারে যে উৎস, শুরু থেকে আপনার বীজ, সেই বীজটাকে জেনেটিক্যালি মডিফাই করা হয়। এরপরে আমরা ওইটাকে বাজার থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে সাধারণত কি করি আমরা একটু 12 ঘন্টা বা সরাসরি জমিতেই রোপণ করে দিই। রোপণ করার পরে এরপরে আমরা রাসায়নিক যে সার, ডিএপি, ইউরিয়া, পটাশ, এমওপি, টিএসপি ইত্যাদি দিতেই থাকি। এবং তারপরে করি কি, আমরা রেগুলার আমরা বাংলা যেটাকে বলে বিষ, সেই বিষ স্প্রে করি। মানে পোকামাকড় মারার জন্য আমরা বিষ তৈরি করতেছি, কিন্তু আলটিমেটলি সেগুলো আমাদেরকেই মারতেছে। এই জিনিসটা আমরা অনেকে বুঝি, আর অনেকে না বুঝে খাবে। খাবার তো খাওয়াই লাগবে, আর সেটা স্লো পয়জন হোক বা বিষ হোক বা অন্য যাই হোক না কেন, সেটা খাওয়া লাগবে। এখন আপনি দেখেন, একটা খাবার আমরা প্রথমে জেনেটিক্যালি মডিফাই করলাম একটা বীজ, সেই বীজটা রোপণ করলাম একটা জমিতে যেখানে প্রচুর পরিমাণে সার দেওয়া হয়েছে, রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, ডিএপি, পটাশ এগুলো দেওয়া হয়েছে। দেওয়ার পরে সেই বীজটা ওইখানে রোপণ করা হয়েছে বা চারা রোপণ করা হয়েছে, বীজ থেকে গজানো চারা। এরপরে নিয়মিত স্প্রে করেই যাই, বিষাক্ত স্প্রে। একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে যত লোক আপনার ক্যান্সারে আক্রান্ত হয়, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে কৃষক, বা তার থেকে বেশি হচ্ছে কৃষক।
মানে সবথেকে আক্রান্ত হচ্ছে কৃষকরা। এর কারণ হচ্ছে তারা প্রচুর পরিমাণে বিষ স্প্রে করে পোকামাকড় মারার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কথাটা আমি বললাম না, মারার জন্য। এবং বাংলাদেশের অধিকাংশ কৃষকই এই বিষয়ে সচেতন না, এবং যখন স্প্রে করে তখন মুখে মাস্ক, হাতে গ্লোভস বা তার নিয়ম অনুযায়ী যেভাবে স্প্রে করা দরকার সেটা করে না। 1, 2 হচ্ছে যখন শাকসবজি আপনি বাজার থেকে টাটকা শাকসবজি কিনে খাচ্ছেন, আপনি জানেন না যে ওই শাকসবজিটায় কখন স্প্রে করা হয়েছে। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন 15 বা 20 দিন আগে থেকে স্প্রে বন্ধ করতে হবে, তারপরে আপনি সেই শাকসবজি বাজারজাত করতে হবে। কিন্তু আসলে কি আমরা তা করি? আমাদের কৃষকরা কি তা করে? আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আমার স্বাস্থ্যের উপর প্রভাব পড়তেছে। স্লো পয়জন, প্রত্যেক দিন অল্প 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 করে পরিমাণ বিষ খাচ্ছি। এখন সচেতনতার তো কোনো বিকল্প নাই, কিন্তু এটা নিয়ে তো কাজ করার প্রয়োজন আছে আপনার। তো যাই হোক, এখন এই স্লো পয়জন থেকে, বিষাক্ত খাবার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই অন্তত এই বিষটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কৃষকরা মুখে মাস্ক বা তার প্রোটেকশন দিয়ে যেরকম স্প্রে করবেন, ঠিক একই রকমভাবে সে তো স্প্রে করছে, আর ওই খাবারটা ডিরেক্ট আপনি আর আমি খাচ্ছি। বিশেষ করে যারা আমরা সালাদ একটু পছন্দ করি, সালাদ যেমন শশা গাছ, শশা, তারপরে ওর সাথে ধনেপাতা, পুদিনা, গাজর, এইগুলো। তো এইগুলো তো আমরা কাঁচা খাই, রান্নাও করি না, একটু ধুয়ে কাঁচা খাই। অনেকে ছালসহ খেয়ে ফেলে। এখন আপনি চিন্তা করেন, এরকম প্রত্যেক দিন অনেকে স্বাস্থ্য সচেতন মানুষ আপনার এরকম সালাদ খেয়ে যাচ্ছেন, তার সাথে স্লো পয়জন অল্প 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 পরিমাণে আমাদের শরীরে সেটা প্রবেশ করতেছে। লাল শাক তো সবাই পছন্দ করে, এই শীতকালে সবাই লাল শাক খাবে। এই লাল শাকে প্রচুর পরিমাণে আপনার বিষাক্ত উপাদান পাওয়া গেছে। এখন যাই হোক, এই কথার বলার কারণ হচ্ছে আমরা যদি অল্প করে হলেও ছাদ বাগানে এরকম কিছু একটা শুরু করি, এবং পরিমিত পরিমাণে রাসায়নিক সার, বিশেষ করে জৈব সারটা ব্যবহার করলে সব থেকে ভালো, এবং পরিমিত পরিমাণে রাসায়নিক সার, এবং যদি সম্ভব হয় কোনোভাবেই বিষ প্রয়োগ করা যাবে না। এরকম যদি আমরা চেষ্টা করতে পারি, বাজার থেকে তো খাবার ক্রয় করা লাগবে, আমরা তো আর বাণিজ্যিকভাবে চাষ করতে পারবো না, বা একদিন বা 2 দিন এটা সম্ভব না। এই যার জন্য এইটা আমি জৈব সার ব্যবস্থা করতেছি। এই যে তরকারির খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা ইত্যাদি এটা রাখছি তরল জৈব সার। এটা হচ্ছে সরিষার সাথে একটু আপনার গোবর দেয়া, এটা ফার্মেন্টেশন হয়ে পুরো জৈব তরল সার তৈরি হয়ে যাবে। এরপরে আরেকটা কাজ করেছি, এটা হচ্ছে বেগুনে প্রচণ্ড পরিমাণে পোকা লাগে, যার কারণে আমি পলি দিয়ে আটকে রাখছি। এই যে দেখেন, পলি দিয়ে আটকে রাখছি। এই যে এই বেগুন পলি দিয়ে আটকে রাখছি। এই পলি দিয়ে আটকে রাখার কারণ হচ্ছে এখানে আপনার ওই পোকা এসে ফুটো করতে পারে না, বা ডিম পেড়ে যেতে পারে না, এবং ওই বেগুনের ভিতরে বংশবৃদ্ধি করতে পারে না। প্রথমত আপনার বিষ স্প্রে করব না, এই জন্য এই পলিথিনটা দেওয়া, আর পোকা যেন আক্রমণ করতে না পারে তার জন্য পলিথিনটা দেয়া। এখন কমার্শিয়ালে যারা উৎপাদন করে তাদের দ্বারা তো এটা সম্ভব না, কিন্তু দেখবেন কি
এটা তারা বলবে। কিন্তু দেখবেন কি বাজারে যে প্যারা, এই প্যারাগুলো পলিথিন দেওয়া হচ্ছে কারণ পোকা আক্রমণ করতে না পারে, এই জন্য। কিন্তু বেগুনে এটা সম্ভব কি না এটা একটু বোঝার প্রয়োজন আছে। তো যাই হোক, এই যে আমি ছাদ বাগানে এরকম জৈব বা প্রাকৃতিক পদ্ধতিতে যতটা সম্ভব করা যায় করতেছি। আর সামনে একটু এই দেখেন জমি প্রস্তুত করতেছি আমি। এই এখানে লাল শাক আছে, বেগুন আছে। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং অবশ্যই একটু চিন্তা করবেন যে আমরা যে শাকসবজি খাই, বাজার থেকে কিনে খাই, আমরা যদি সচেতন না হই, আমরা যারা কনজিউমার যদি সচেতন না হই, তাহলে এরকম যুগ 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 ধরে চলতে থাকবে এবং আমাদেরকে আস্তে আস্তে ক্যান্সার, ডায়াবেটিক্স, ওবেসিটি, বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ হবে। মরতে তো হবেই, কিন্তু স্বাভাবিক মৃত্যু আর এই রকমভাবে রোগে শোকে ভুগে মৃত্যু, সাফার করে মৃত্যু, এটা খুবই দুঃখজনক এবং এটা কেউই চায় না। তো সবাইকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যদি পারেন, সম্ভব হয়, আপনার ছাদ বাগানে অথবা আপনার পাশে যদি জমি থাকে অল্প একটু, সেখানে নিজে থেকে সবজি করার চেষ্টা করবেন। এবং আপনি আমি সচেতন হলে আস্তে আস্তে সবাই সচেতন হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।